সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত রাজ অশ্বয়া। বিজয়ের লক্ষ্যে নির্বাচনমুখী যাত্রা করেছে রাজনৈতিক দলগুলো। এমন সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, কোনো অপশক্তি বিরাজনীতিকরণ করতে পারবে না। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শঙ্কা প্রকাশ করেছেন, অতীতের মতো পাতানো নির্বাচন হবে কিনা। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল, এখন গণতন্ত্রের সেই টর্চ বিয়ারার হয়েছেন তারেক রহমান। শঙ্কা ও আশাবাদের এই নির্বাচনী যাত্রাপথের নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় গণতন্ত্রের মশাল আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং মোহাম্মদ রাশেদ খান, বিএনপি মনোনীত প্রার্থী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনাম। 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার পরামর্শ এনসিপির। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলা, বললেন ইসি সানাউল্লাহ। ভোট ঘিরে 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেড় দশকেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা রাখেনি ভারত। রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম। যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। নির্বাচন অনেকটাই কাছাকাছি চলে এসেছে, একদম দোরগোড়ায় বলা চলে। সবগুলো রাজনৈতিক দলই এখন প্রস্তুতি নিচ্ছে, প্রদমে প্রচারণা চালাচ্ছে। রাশেদ খান, আপনিও একজন প্রার্থী, আপনার প্রচারণাও চলছে। এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, কোনো অপশক্তিই বিরাজনীতিকরণ করতে পারবে না। বিরাজনীতিকরণ প্রসঙ্গ আসলে এই মুহূর্তে কেন আসছে, কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশে অতীতে এ ধরনের কর্মযজ্ঞ করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে রাজনীতি থেকে বাদ দেওয়া, বিরাজনীতিকরণ করা, এগুলো করা হয়েছে। সুতরাং ভবিষ্যতে যাতে এইগুলো করা না হয়, তিনি সেটাই বলেছেন যে আমাদের সবাইকে এই সংকট একসাথে মোকাবেলা করতে হবে। আমরা ১/১১ সরকার দেখেছি, সেই সময় কিভাবে যারা রাজনীতিবিদ তাদেরকে জেলে নেওয়া হয়েছে, নানান ধরনের তকমা দেওয়া হয়েছে এবং বিতর্কিত করা হয়েছে। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুরুর দিকে আমি বলবো যে আজ থেকে 1 মাস আগ পর্যন্ত একই কাজ করা হয়েছে এবং এই কাজগুলো এখনো পর্যন্ত চলছে, হয়তো কিছুটা ধীর গতিতে। কখনো এটা বাড়ে, কখনো কমে। এখন কারা করছে, আপনি সাংবাদিক হিসেবে অবশ্যই আপনি জানেন। মনে করেন যে আমি একটি দল করি, আপনার দেখার জায়গাটা আমি একটি আলাদা। দল করি, তো আমার যে রাজনৈতিক প্রতিযোগী রয়েছে সে তো সারাক্ষণ কিভাবে আমার চরিত্র হনন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত, বা আমি নিজেও মনে করেন একই চেষ্টায় ব্যস্ত। তো এই ধরনের কালচার বাংলাদেশে রয়েছে। এখন এই কালচারটা আমাদের বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে। ছাত্র জনতার যে রক্তাক্ত অভ্যুত্থান আমরা দেখেছি, অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এরপরে যদি রাজনৈতিক সংস্কৃতির আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে এই দেশেতে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদের জন্ম নিবে। সুতরাং মঈন খান স্যার যথার্থই বলেছেন যে ভবিষ্যতে আর কেউ যাতে বিরাজনীতিকরণ করতে না পারে সেই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমরা সেই কাজটা শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান দেশে ফেরার পর থেকে রাজনীতির যে বাতাস সেটা অত্যন্ত পজিটিভ, যেটা তিনি দেশে আসার আগেও নানান ধরনের ষড়যন্ত্র এবং নানান মহল কিন্তু বলছিল যে জনাব তারেক রহমান আসলে কি দেশে ফিরবে। আমি অসংখ্য টকশোতে, যদিও এখন টকশো করার সময় পাই না, নির্বাচন করছে এই কারণে, তো যাই হোক, অসংখ্য টকশোতে আমি দেখেছি যে আসার পরে একটা বিতর্ক, তারেক রহমান কি দেশে ফিরবে, এটা নিয়ে এক ধরনের মানুষের মধ্যে সন্দেহ, সংশয় তৈরি করা হয়েছিল। এমনকি যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে ভর্তি, সেই সময় পর্যন্ত একই ধরনের প্রপাগান্ডা যে আসলে কি তারেক রহমান দেশে ফিরবে। নানান ধরনের এই যে অপ্রচেষ্টা, নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন তৈরি করা, প্রশ্নবিদ্ধ করা, এই কাজগুলো কি হয়নি? তবে এটি খুব ভালো হয়েছে
যে আমরা তো জানতাম, আমরা বিশ্বাস করতাম জনাব তারেক রহমান দেশে ফিরবেন, দেশে ফিরেছে। এখন যারা এতদিন মিথ্যাচার করেছিল তারা কিছুটা চুপ হয়েছে, এটা খুব ভালো দিক। অর্থাৎ রাজনীতির জবাব সবসময় আসলে কথার মধ্য দিয়ে হয় না, কাজের মধ্য দিয়ে দিতে হয়। জনাব তারেক রহমান সেই জবাবটা দিয়েছেন। তিনি এখন দেশ সংস্কারে কাজ করছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না। আমরা দেখেছি যে অতীতে অনেকে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন কিন্তু আসলে বাস্তবায়িত করা যায়নি। এখন আমাদের যেটি করতে হবে পজিটিভ পলিটিক্স। বাংলাদেশে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমরা অতীতে যেটি দেখেছি সেই ধরনের সরকারি দল বিরোধী দল আমরা চাই না। একদিকে এক ফেসিবাদ, আরেক ফেসিবাদ, সরকারি দল বিরোধী দল, এই ধরনের রাজনীতি হয়েছে। এখন বাংলাদেশকে যদি আপনি এগিয়ে নিতে চান, অবশ্যই ভালো বিরোধী দল দরকার। এখন সেই ভালো বিরোধী দল কিভাবে তৈরি হবে? এটা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি গণতান্ত্রিক চর্চায় যাব না, আমাকে এইটা দিতে হবে, সেটা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে তো হবে না। আমি মনে করি যারা আমরা একসাথে জুলাই গণ অভ্যুত্থান করেছি, জি। যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি, সেটি বিএনপি বলেন, সেটি গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, এনসিপি বলেন, সবাই যে ভূমিকাটা রেখেছি, এখন নির্বাচনে আমাদের ঠিক একইভাবে ভূমিকা রাখতে হবে। কারণ সেটা কিভাবে? সেটা কি আসলে সবাই সম্মিলিতভাবে ওয়ান পার্টি হয়ে, ওয়ান জোট হয়ে? না, এটা তো আবার বাকশালের মতন হয়ে যাবে। সুতরাং এইটা হইতে হবে অত্যন্ত গণতান্ত্রিক চর্চা। প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা, কোনো অসুস্থ প্রতিযোগিতা, প্রপাগান্ডা, গুজব ছড়ানো। আমি দেখেছি অতীতে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে নানান ধরনের গুজব ছড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, ডাকসু নির্বাচন, সেখানে সকালবেলা কিন্তু গুজব ছড়ানো হয়েছে, দুপুর পর্যন্ত চলেছে। এর কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এক ধরনের বিভ্রান্ত হয়েছে। ঠিক আগামী নির্বাচনের সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেটি হলো এই গুজব আমরা মোকাবেলা করতে পারবো কিনা। কারণ একটা গ্রুপ অফ পিপুল কিন্তু জি। তারা কিন্তু অনলাইনে এমন ধরনের গুজব সৃষ্টি করে, এমন ধরনের বয়ান সৃষ্টি করে, মনে হয় যে সত্য। এবং এই যে এই মুহূর্তে সব থেকে বড় সংকট হলো ফটোকার্ড। আমি একটা কথা বললাম, আর একভাবে একটা শব্দ পরিবর্তন করে দিলেই কিন্তু মনে হয় যে আমি মনে হয় কি অন্যায় করেছি। কিন্তু ওই সঠিক শব্দ থাকলে কিন্তু মানুষ বোঝে না সঠিক বলেছে। তো এই যে নানানভাবে চরিত্র হনন কিন্তু চলছে নানান মহল থেকে, এগুলো সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করতে হবে। এর মধ্য দিয়ে যেটি হবে, গণতান্ত্রিক চর্চাটা শুরু জি, হবে, আমরা এই প্রসঙ্গে নেতৃত্ব আসবো। সম্পর্কে প্রশ্ন থাকবে না, এবং বিরাজনীতিকরণের যে কথা বললেন ওইটাও আসলে সম্ভবপর হবে না। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে আসতে চাই। এই বিরাজনীতিকরণ এর চেষ্টা এর আগেও বাংলাদেশে হয়েছে, অনেক বড় সময় ধরে হয়েছে। এখন যখন গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশ, নির্বাচনের প্রচারণা চলছে, একদম নির্বাচনের কাছাকাছি চলে এসেছে, তখন এমন ইঙ্গিত আসলে পাওয়া যাচ্ছে কিনা? ধন্যবাদ। প্রথমে আপনি সহ আমাদের দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক সবাইকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দুটো মূল শব্দ আপনি বলেছেন, একটা অপশক্তি এবং আরেকটা হচ্ছে বিরাজনীতিকরণের প্রচেষ্টা। আমি তো বলবো যে বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতিটা বারবারই হোঁচট খেয়েছে এবং বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা বারবারই হয়েছে। এমনকি গণতন্ত্রের জন্য যে লড়াইটা শুরু হয়েছিল, একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম, সেখানেও কিন্তু রাজনীতিটা নির্বাসনেই গিয়েছিল। স্বাধীনতা যুদ্ধের অর্জনের পরপরই আমাদের রাজনীতি কিন্তু, বিরাজনীতিকরণটাকে যদি বলেন তাহলে সেই সময় রাজনীতিটা নির্বাসনে গিয়েছিল। বারবার রাজনীতি ফিরে আসার প্রচেষ্টা হয়েছে, বারবার রাজনীতিটা এবং একটা জায়গায় চলে আসছিল, বিশেষ করে বিগত সরকারের সময় রাজনীতি একটা প্রতীকী অর্থে ভালো মানুষের জন্য কিন্তু এটা শোভনীয় ছিল না। যেটা আবার জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা, তরুণরা তারা কিন্তু রাজনীতিটা যে সুন্দর হতে পারে। এনসিপি নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু আমি একটা জিনিস বলবো, এক ঝাঁক কিন্তু খুবই একেবারে মেধাবী একটা তরুণ, তারা কিন্তু রাজনীতিতে এসে এই চিত্রটা কিছুটা হলেও, যদিও তাদের স্থিতি হতে আরও সময় লাগছে, এবং তাদের মধ্যে অনেক অস্থিরতা আছে, কিন্তু তারপরে আমি বলবো যে এই যে রাজনীতিমুখী হওয়া তরুণদের, মেধাবীদের, এটা কিন্তু একটা খুব, আমি বলবো একটা শুভ ইঙ্গিত। কিন্তু এটাও রাখতে হবে আমাদেরকে যে আমাদের দেশে কিন্তু বারবার রাজনীতিটাকে কিন্তু কুলুষিত করার প্রচেষ্টা হয়েছে। আরেকটি শব্দ বলেছেন, সেটি হচ্ছে অপশক্তি। আমি এটার সাথে পুরোপুরি একমত। হ্যাঁ, অপশক্তি অবশ্যই সতর্ক থাকতে হবে, কিন্তু এ ব্যাপারে আমাদের রাজনীতিবিদদেরকেও একটা জায়গায় কিন্তু তাদের বক্তব্যটা কথার কথা হলে চলবে না। কিভাবে আমরা অপশক্তিকে মোকাবেলা করব? যেমন এখন কিন্তু আমরা একটা খুবই বলা যায় যে খুব একটা ক্রান্তিকালে আমরা কিন্তু অপেক্ষা করছি, একটা গণতন্ত্রে রূপান্তরের একটা পর্যায়ে, এবং বলা যায় যে চূড়ান্ত পর্যায়ে।
একটা বিপ্লবোত্তর বা অভ্যুত্থান উত্তর যে আমাদের একটা রূপান্তর প্রক্রিয়া, একটা নতুন বন্দোবস্তের প্রক্রিয়া, একটা নতুন শুদ্ধ রাজনীতির প্রক্রিয়ার মধ্যে আমরা যাওয়ার এখন একটা প্রক্রিয়া আছে। কি দিয়ে আমরা এই অপশক্তিকে মোকাবেলা করব? তার তো কতগুলো টুল লাগবে, তার তো কতগুলো জাতীয় অঙ্গীকার লাগবে। যেমন আমি বলি যে অনেক প্রক্রিয়ার মধ্যে সকল রাজনীতিবিদরা আলোচনা করে জুলাই সনদ হয়েছে, এবং এই নির্বাচনটাতে কিন্তু দুটো মাত্রা আছে। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যেমন ভোটের মাত্রা আছে, আবার কিন্তু একটা গণভোট আছে। এবং গণভোটটা কিন্তু এই যে সংস্কার প্রক্রিয়াটা টেকসই হবে কি হবে না, পুরনো রাজনীতি ফিরে আসবে কি আসবে না, নতুন বন্দোবস্তে দেশ যাবে কি যাবে না, এবং রাজনীতিটা সুন্দর হবে কি হবে না, তারই কিন্তু একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা গণভোটে আসতেছে। কিন্তু সেখানে আমি বলবো রাজনীতিবিদদের কিন্তু তৎপরতাটা যেভাবে জোরালো থাকার কথা, অর্থাৎ আমি যেটা বলছি যে আপনাকে তো অপশক্তি মোকাবেলার জন্য রাজনৈতিক বন্দোবস্তের জন্যই আপনার এই যে গণভোটটা, এই গণভোট নিয়ে কিন্তু আমি আমার অবজারভেশনে, আমার পর্যবেক্ষণে কিন্তু আমি রাজনীতিবিদদের সেভাবে আমি সক্রিয় হতে দেখছি না। তো আমি বলবো যে উনি অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, উনি যে কথাটা বলেছেন কথার সাথে একমত, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে এটাও গুরুত্বপূর্ণ, অপশক্তিকে মোকাবেলা করতে হলে পুরনো দিনের পচা রাজনীতি থেকে একটা ভালো, শুদ্ধ, পরিশুদ্ধ, সুন্দর রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু এই জাতীয় বন্দোবস্তটাকে, এটাকে টেকসই করতে হবে। এবং সেজন্য আমি মনে করি এই দ্বিধারী তলোয়ারের মতো সামনের নির্বাচনটা কিন্তু একদিকে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন, আবার একই সাথে জাতীয় অঙ্গীকারটাকে পোক্ত করারও কিন্তু এই যে সনদ, এটার পক্ষে গণভোটটা আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে, তারা যেন তাদের প্রচারণার সাথে সাথে এই গণভোটের পক্ষে তারা যেন প্রচারণাটা জোরদার করে। জি, রাশেদ খান আপনার কাছে আসতে চাই। জামায়াতের তরফ থেকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেছেন কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেয়া হচ্ছে না। এই অভিযোগকে কিভাবে দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড আসলে লঙ্ঘিত হচ্ছে কিনা? দেখেন, একজন ব্যক্তি অনিরাপদ, যেমন আমাদের একজন ভাই হাদি, তিনি শহীদ হয়েছেন। হাদিকে যদি প্রার্থী হিসেবে বা ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেয়া হতো, তিনি কি শহীদ হতেন, মারা যেতেন? দ্বিতীয়ত, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি কাকে ইঙ্গিত করেছেন। জনাব তারেক রহমানকে অবশ্যই ইঙ্গিত করেছেন। আমার কাছে মনে হয়েছে রাজনীতি করতে হলে স্পষ্ট কথা বলা উচিত। এখন আমি ধরলাম যে জনাব তারেক রহমান একদিকে, জামাতের আমির আর একদিকে। এখন জামাতের আমিরের যে ঝুঁকি আর জনাব তারেক রহমানের ঝুঁকি কি একরকম? এটা বাংলাদেশের প্রত্যেকে বোঝে, ভাইও বোঝে, আপনিও বোঝেন। তাকে নিয়ে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, তার জীবনের ঝুঁকি আছে, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার ভাইকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে, তার মাকে কারাগারে বন্দি করে রেখে অসুস্থ করে হত্যা করা হয়েছে। সর্বশেষ বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা কারো না কারো নেতৃত্বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, খুব স্বাভাবিক। এবং সেই নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এখন তাকে যদি কোনোভাবে শেষ করা যায়, দেন সেই আগ্রাসন এবং আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায় তারা সফল। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী একসময় বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, একসাথে নির্বাচন করেছে, একসাথে তারা ছিল। সুতরাং আমাদের ওই যে আমি বললাম আগেই যে আমাদের আলোচনা এমন হওয়া উচিত যাতে করে আমরা কেউ কারোর শত্রু না হই। আমি অত্যন্ত পজিটিভ এই বিষয়টি নিয়ে। জনাব তারেক রহমানের সাথে জামাতের আমির সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করেছে। রাজনীতির সংস্কৃতি এইরকম হওয়া উচিত। জামাতের সাথে বিএনপির কেন শত্রুতা হতে হবে? পজিটিভ পলিটিক্স থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে। ঠিক এনসিপির সাথে আমাদের সাথে আপনাদের, এই পলিটিক্সটা আমি চাই। বাংলাদেশে পরিবর্তনের পলিটিক্সটা দরকার। এখন এই জায়গায় জনাব তারেক রহমান যে নিরাপত্তা পাচ্ছেন, এটা তার জন্য এই মুহূর্তে দরকার। হয়তো একটা সময় চলে গেলে তখন আর এই নিরাপত্তা লাগবে না, কিন্তু এই মুহূর্তে লাগছে। কারণ নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এবং আপনি নিজেই যেটা দিয়ে শুরু করলেন, বিরাজনীতিকরণ। এখন যদি জনাব তারেক রহমানকে কোনোভাবে থামানো যায়, সেক্ষেত্রে ওই বিরাজনীতিকরণ ওইটা তো আসলে আরও সহজ হয়ে গেল। সুতরাং তাকে নিরাপত্তা দেওয়া যেমনিভাবে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। শুধুমাত্র জনাব তারেক রহমান না, ব্যক্তি হিসেবে আমিও যদি মনে করি আমি অনিরাপদ, আমার উপর নানা ধরনের ঝুঁকি, থ্রেট, এবং সরকারের পক্ষ থেকে আমরা যারা লিস্টেড, মানে যাদের হুমকি রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু একজন করে গানম্যান দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। এখন গানম্যান কেন দিল? ভাইকে কেন দিল না? আপনাকে কেন দিল না? আপনি যদি এই প্রশ্ন আমাকে করেন যে আমিও তো রাষ্ট্রের নাগরিক,
তাহলে রাশেদ ভাই সাংবাদিক হিসেবে আমাকে কেন দিল না, আপনি রাজনীতিক আপনাকে কেন দিল? এই প্রশ্ন করা তো আসলে সমীচীন নয়। আমার মনে হয় যার যে ঝুঁকি সেটা বোঝা উচিত। যেমন আমি ঝিনাইদহ 4 আসনে যখন নির্বাচনী গণসংযোগে যাচ্ছি, নানান জায়গা থেকে হুমকি, নানান জায়গা থেকে নানান সমস্যা সংকট আছে। এখন সেখানে যৌথ বাহিনী বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন বা অন্যান্য প্রশাসনিক যারা রয়েছে তারা যেভাবে তৎপর যাতে করে আমার উপর আক্রমণ না হয়, আমি যাতে কোনোভাবে অ্যাসাল্ট না হই বা উসমান হাদির মতন কোনো ঘটনা না ঘটে, এর জন্য তারা তৎপর। এর কারণটা কি? আমার ঝুঁকি রয়েছে। আর একজন প্রার্থী তার কোনো ঝুঁকি নাই, সুতরাং তার তো এটা প্রয়োজন হচ্ছে না, তিনি চাচ্ছেন না। এবং এই কারণে আজকে ব্যক্তি বিশেষ এ ধরনের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের কর্তব্য। এখন আপনি যদি বলেন না তারেক রহমান সাহেবকে তো এই নিরাপত্তা নেওয়া যাবে না, তার মতন তিনি সাধারণ একজন লন্ডনে বা আমেরিকা ইউরোপে রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি করে, বাসে চড়ে, মানুষের সাথে হাঁটে, এই বাংলাদেশে কি সেই সংস্কৃতি যারা ভাই বললেন 54 বছর আমরা তৈরি করতে পেরেছি? যদি কখনো পরিবর্তন হয় তখন আমরা বাসে চড়বো, রাস্তায় চড়বো, রাস্তায় হাঁটবো, জামাতের আমির বলেন আর অন্যান্য নেতারা বলেন তারা স্বাভাবিক চলবে। এখন এই বিষয়গুলো আমাদের মেনে নিতে হবে। আমার কাছে মনে হয় তাহের ভাই অত্যন্ত শ্রদ্ধাই মানুষ, আমি তাকে শ্রদ্ধা করি বড় ভাই হিসেবে, এবং তিনিও বিএনপির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল আমি জানি। হয়তো স্বাভাবিকভাবে রাজনীতি করলে অনেক বক্তব্য দিতে হয়, সেই জায়গা থেকে এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখছি। বাট তিনিও জনাব তারেক রহমানের যে নিরাপত্তার বিষয়টি তিনি বোঝেন, এবং আমি মনে করি তাহের ভাইয়ের যদি কোনো নিরাপত্তার প্রয়োজন হয় তাহের ভাইয়ের উচিত হবে রাষ্ট্রের কাছে বলা, সরকারের কাছে বলা, রাষ্ট্র যেন তাকেও এই ধরনের নিরাপত্তা দেয়। এবং যদি আর কেউ চায় তারও দেওয়া উচিত, যার এই ধরনের চাওয়া মানে চাওয়ার ভিতরে আবার পার্থক্য আছে। এমনি এমনি চাইলে তো হবে না, আপনার ঝুঁকিতে সরকার নির্ণয় করবে, তাই না? সেটা বিচার করবে, তার ভিত্তিতে আপনাকে নিরাপত্তা দেবে। যেমন আমাকে একজন গার্ডম্যান দিয়েছে, আমাকে তো 5 জন দেয়নি। আমাকে তো পুলিশের গাড়ি আমার সামনে থাকে না, যারা ভিআইপি প্রটোকল উপদেষ্টারা বা অন্যান্যরা পায়। যেহেতু বাংলাদেশে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন আমরা করেছি, যেটি ভাই বলছিলেন টকশো শুরু হওয়ার আগে, যে এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি রাশেদ খান সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছি। আমি 18 দিন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং আমার ঝুঁকি বিবেচনায় তো আমাকে সরকার প্রোটেকশন খুব কম দিচ্ছে, বরং আমি বা আমার মতো যারা রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব সহিত সরকারের বিবেচনা করা উচিত। কারণ আমাদের হাত ধরে কিন্তু এদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। বাংলাদেশের আই হেট পলিটিক্স যারা শুরু করেছিল, যে সকল তরুণ প্রজন্ম, তাদেরকে কিন্তু আই লাভ পলিটিক্স কিন্তু মানে সেই দিকে আনার জন্য কিন্তু আমাদের ভালো ভূমিকা রাখতে হয়েছে। আমাদের অসংখ্যবার হামলা মামলা শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই গিয়েছি তখনই হামলা করেছে। সুতরাং এই ধরনের ঝুঁকি যাদের রয়েছে, সেটি এনসিপি নেতৃবৃন্দ বলেন, জামাতের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, ঝুঁকি বিচার করে তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাশেদ খান, আপনার কাছে আবারও আসবো। অধ্যাপক আব্দুল আজিজ, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে এমন কিছু দেখছেন কিনা, নাকি এটি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গুরুতর অভিযোগগুলো আসছে, এটাও এক ধরনের কৌশল নির্বাচনের? আমি ইতিপূর্বেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে নির্বাচন সংক্রান্ত লেভেল প্লেইং ফিল্ডটাকে আমি 4টা পিলার, একটা ঘরের যেরকম 4টা যদি আপনি মূল স্তম্ভ ধরেন, 4টা পিলারের উপরে কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু নির্ভর করবে। তো আমার বিবেচনায়, আমি আগেও বলেছি, শুধু আজকে জামাতের নায়েবে আমির উনি যে এটাকে অ্যাড্রেস করেছেন, উনি কিন্তু, আমি যতটুকু ওনার বক্তব্যটা দেখেছি, উনি প্যাসিফিক, বিশেষ করে মনোনয়ন বাছাই কিন্তু উনি ফ্যাক্ট বলেছেন যে 12টা ওনার কাছে তথ্য আছে, 12টার কেস এবং একই। দেখেন, আমি 4টা পিলার বলি আপনাকে, যে 4টা পিলারের মাধ্যমে, বেসিক পিলার কি? প্রথমত নির্বাচন কমিশনকে, আমরা বিগত যে নির্বাচন কমিশনগুলো দেখেছি, তাদের চরিত্রগুলো দেখেছি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে অন্তস্থভাবে, ইনসাইটফুলি। নাম্বার 2, সরকার, আমরা জানি গঠন প্রক্রিয়া এবং সব কিছু মিলে জাতি প্রত্যাশা করে, এবং বিশেষ করে সরকার প্রধান বলেছে এবারে নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন করতে চান, অঙ্গীকারের জায়গায় ঠিক আছে। 3 নম্বর বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা, একেবারে রাজধানী থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনপদ পর্যন্ত, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, টোটাল প্রশাসন। আর চতুর্থত হলো নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য। এই 4টা মিলেই কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডের একটা পরিবেশ গড়ে উঠবে। আমি যদি প্রথমে আসি, আপনি বলেন যারা নির্বাচনে যে মনোনয়ন বাছাই করলেন, এই যে জেলা প্রশাসকগণ, তাদের কাছে কি চেকলিস্ট আছে না? অভিন্ন চেকলিস্ট থাকবে, তো অভিন্ন চেকলিস্ট থাকবে কি করলে একজন প্রার্থী তিনি কোয়ালিফাই করবেন, কমপ্লাই করবেন, কি করলে করবেন না, অভিন্ন থাকতে হবে। তাহলে যে প্রশ্নটা উঠেছে, প্রশ্নটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে যে একই ক্রাইটেরিয়ায় এক জায়গাতে একজন বাতিল হচ্ছে, আর এক জায়গায় বাতিল হচ্ছে না,
তাহলে এখানে যে টুল ধরে আপনার বাছাই প্রক্রিয়া হচ্ছে, এই টুলের প্রবলেম আছে, তাহলে এটা তো যাচাই করার দায়িত্ব। এই প্রশ্নটার উত্তরটা মানে কি ইসি নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে আমি না? একটি ঘটনা দিয়ে নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, কম্পিটেন্সির বিষয় আছে এখানে, কিন্তু কম্পিটেন্সির বিষয়। এই টুলটাকে কি ডিজাইন ঠিক করা হয়েছে? আমি টুল শব্দটা ইউজ করছি, যেটা দিয়ে আপনি জিনিসটাকে বাছাই করবেন। তাহলে একজন জেলা প্রশাসক, তার কাছে তো একটা চেকলিস্ট থাকবে যে কয়টা ক্রাইটেরিয়া তার অঙ্গীকারনামা সব কিছু মিলিয়ে, এবং নাগরিকত্ব উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে যৌথ নাগরিকত্বর 12টা কেস আছে, 12টা কেসের এক ধরনের ফলাফল, আমাদের একজনের কাছে ভিন্ন ফলাফল। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আগের অতীতের মামলার বিষয়, অতীতের সরকারের মামলার বিষয়। সুতরাং আমি মনে করি বিষয়টা খুবই গুরুতর, এবং এই বিষয়টা নির্বাচন কমিশনকে এটা ক্লিয়ার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সরকার। আমি ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম যে 2001-এর নির্বাচনে জাস্টিস লতিফুর রহমানের সরকার কিন্তু সন্ধ্যা রাতেই একটা মেসেজ দিয়েছিলেন, একসঙ্গে প্রথম ঘন্টাতেই তিনি কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক সচিবকে তিনি কিন্তু সরিয়ে দিয়েছিলেন। কিন্তু এত বড় অভ্যুত্থানের পরে আপনার প্রশাসন কি কোনো পরিবর্তন হয়েছে? ওই প্রশাসন নিয়েই তো চলছে সরকার, এবং এ নিয়ে প্রচুর কথা আছে। তাহলে আগের প্রশাসন এবং সেই প্রশাসনের মনস্তত্ত্ব আছে, এবং এটা কিন্তু আমাদের অস্বীকার করলে চলবে না যে আওয়ামী লীগকে কার্যক্রম একটা সংস্কার এবং বিচার প্রক্রিয়ার জন্য আপনি স্থগিত করেছেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, এবং আওয়ামী লীগকে বিহীন আপনি নির্বাচন করছেন। এবং আওয়ামী লীগ কিন্তু মানে একটা যে কোনো রাজনীতি, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে থ্রেট আছে, এই থ্রেটটা মোকাবেলা করার জন্য সরকারের কী টুল নিয়েছেন? আমরা তো দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর অভিযানে কি হয়েছে বলেন? অতীতে যৌথ বাহিনী মানে কি, আর্মি যখন নেমেছে সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছে। কয়টা আপনার আপডেট রিপোর্ট আসছে? শুধুমাত্র যশোরের একটা জায়গায়, পাহাড়ি কতগুলো জায়গায় কিছু আপনার সামান্য, এটা খুবই নগণ্য। সুতরাং দ্বিতীয়ত সরকার থেকে একটি অভিযোগ আমি একটু যুক্ত করে, অভিযোগ আসছে যে এখন যারা প্রশাসনে আছে তাদের অনেকটাই দলীয় হয়ে গেছে। একটি নির্দিষ্ট দল বলছে বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে যে তাদের দিকে কেবলা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে। জামাতের দিকে ইঙ্গিত করছে, এটা পলিটিক্যাল, আমি ওই জায়গাতে যাব না। কিন্তু আমি সরকারের জায়গাতে বলবো, সরকার তো গ্রামাটিক্যালি এই সরকার তো একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। গ্রামাটিক্যালি এই সরকারের তো কোনো দলীয় তাদের কোনো পক্ষপাতিত্ব থাকার কথা না। কিন্তু সরকারের টুলটাকে, তার প্রশাসন যন্ত্রটাকে নিরপেক্ষ করার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। আমি তৃতীয় যে বিষয়টা বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা যৌথ বাহিনীর কথা বললাম, এই মেসেজগুলো কিন্তু এখনো ধোয়াটে। একটা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করবেন এই সরকার, কিন্তু তার যে মেজার্সগুলো, এবং চতুর্থতে আমি বলবো নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা খুবই মানে কনজেনিয়াল এনভায়রনমেন্ট, একটা খুবই সকলের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। আজকেও দেখেন একজন সাবেক স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, একজন সদস্য সচিব, তিনি কিন্তু গুলি করে হত্যা, এবং সম্ভবত বিএনপির আভ্যন্তরীণ কোন্দলেও কিন্তু এ পর্যন্ত প্রায় 150-র অধিক কিন্তু আভ্যন্তরীণ কোন্দল নাকি আমি জানি না, কিন্তু বিএনপির না স্পষ্ট কোনো কারণ এখনো জানা, কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো আইন শৃঙ্খলার জন্য একটা থ্রেট। এটা যেটা হইছে রাজনৈতিক প্রতিপক্ষ। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস একটু আমি করে নেই, এই যে ঝুঁকি, আপনি ঝুঁকি আছে ঝুঁকি নাই, যেটা সরলীকরণ করলেন আমাদের মিস্টার রাশেদ, উনি রাজনীতিবিদ। আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আমি কিন্তু বলছি, আপনি কাউকে ঝুঁকির বাইরে দিতে পারবেন না। আপনার হতে পারে মানে কম বেশি হতে পারে, কিন্তু কোনোটাই কিন্তু নগণ্য নয়। হাদি কোন প্রোফাইলের রাজনীতিবিদ ছিলেন? কিন্তু হাদির কিন্তু আমি বলেছি টেস্ট কেস এটা, এবং হাদির পরে যে আরও এই ধরনের ঘটনা ঘটবে না, টার্গেট কিলিং হবে না এটা, এবং সেটা যে শুধুমাত্র আমরা একজনের দিকে দৃষ্টি তা নয়, আমি বলবো যে টোটাল রাজনৈতিক যে পরিমণ্ডলটা এবং জনগণের নিরাপত্তা, এই জায়গাগুলোতে সিকিউর করতে হবে, এবং এখানে কেউ নিরাপত্তার বাইরে নয়, পুরো জনগণের কাছে এই নিরাপত্তাটাকে পরিষ্কার করতে হবে। আপনি একটা অনুমতি দিলে আমি একটা জিনিস বলতে চাই, ওই মানে যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে টর্চ বিআরআর আমির খসরু মাহমুদ চৌধুরীর, আমি এক্ষেত্রে বলবো যে আমরা অতি সম্প্রতি দুটা উল্লেখযোগ্য জানাজা সেরেছি, একটা শহীদ হাদির, সেটার একটা আমরা দৃশ্য দেখেছি, এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার। তাদের কিন্তু রাজনীতির একটা দর্শন, এই দুই শহীদেরই আমি দুইজনকে শহীদ বলবো, কারণ খালেদা জিয়া কিন্তু আমৃত্যু তিনি কিন্তু সংগ্রাম করেছেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন।
এই দুই নির্যাতনের শিকারই কিন্তু তাদের রাজনীতির একটা কমন চরিত্র ছিল। তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রামটা করেছেন। আমি একটু ছোট বলবো করে বলবেন। যে বাংলাদেশের রাজনীতিকে কিন্তু এই জায়গাটাতে ঐক্যবদ্ধ হতে হবে। এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশ যত ঐক্যবদ্ধ হবে তত কিন্তু জননিরাপত্তাটা, হয়তো একটা যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে আমাদের অতিক্রম করতে হবে, কিন্তু এটা টেকসই উন্নয়নের দিকে আমরা যেতে পারবো। জি, রাশেদ খান, আপনার কাছে আসতে চাই। এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম বা জোটে যেই দলগুলো শরিক আছেন, তারা বিভিন্ন সময় মন্তব্য করছেন যে আগামী নির্বাচনটা পাতানো নির্বাচন হওয়ার শঙ্কা দেখা যাচ্ছে। আজও জামাত ইসলামের তরফ থেকে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে যে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা তারা করে, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাই অ্যারেঞ্জ নির্বাচন বা পাতানো নির্বাচন যাকে বলা হয় সেটি হতে পারে, তাহলে দেশ অস্তিত্বের সংকটে পড়বে। এমন কোনো শঙ্কা দেখছেন? যে দল দুটির কথা আপনি বললেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপরে আস্থা রাখেন, নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা রয়েছে, এবং যখন সরকার গঠন করা হলো এই দুটি দলের ভালো ভূমিকা আছে। সেই সময় তো আসলে এই নতুন দল গঠিত হয়নি, কিন্তু তারা ওই সময় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতা ছিলেন, তাদের ভূমিকা আছে। অন্যান্য দলেরও কিছুটা হলেও ভূমিকা আছে। তো যাই হোক, এখন যেটি হয়েছে সব কারণের এক কারণ রাজনৈতিক কারণ এবং ক্ষমতা। আপনি যদি আমাকে ঘায়েল করতে না পারেন, আমাকে বিতর্কিত না করতে পারেন, তাহলে তো ভোট আপনি পাবেন না। সুতরাং এখন যেটি হচ্ছে, ঘায়েল করার জন্য অনেক রাজনীতিক বক্তব্য সেটি বিভিন্ন জায়গা থেকে আসছে। তবে আমি আগেই বলেছি, সেটি হলো যে আমাদের সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। আপনি পজিটিভ পলিটিক্স করেন, পজিটিভ পলিটিক্সের মাধ্যমে তো মানুষ আপনাকে ভোট দিবে। আপনি যখন ধারাবাহিকভাবে আমার সমালোচনা করবেন, মানুষ বুঝবে যে সমস্যা আছে, মানে সমস্যা আছে। আপনি আপনার ভালো কথা বলেন, আপনার ভীষণটা কি। আপনি দেখেন যে বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব, তার বক্তব্যগুলো যদি খেয়াল করেন, তিনি সবসময় পজিটিভ। তার কি প্ল্যান রয়েছে, কি করতে চান, শিক্ষা নিয়ে তার চিন্তা কি, চিকিৎসা নিয়ে তার চিন্তা কি, কৃষি নিয়ে তার চিন্তা কি, বেকারত্ব নিয়ে তার চিন্তা কি, এইসব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। আমার মনে হয় পলিটিক্সটা এ ধরনের হওয়া উচিত। হ্যাঁ, আমারও অতীতে ভুলভ্রান্তি হয়েছে, ভবিষ্যতে হবে না সেটি বলতে পারি না, কিন্তু যারা এখন পরিবর্তনের চিন্তা করছে তাদেরকে বিতর্কিত না করে সহযোগিতা করলে আমি মনে করি ভালো। এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছে, দেখেন এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে কাদের মতামতের ভিত্তিতে? এই নির্বাচন কমিশন যখন গঠিত হয়, আমি ভিতরের অনেক ইতিহাস জানি, কিন্তু বলা উচিত হবে না। প্রধান নির্বাচন কমিশনারকে কোনো একটি দল, সেই দলের যে তালিকা ছিল সেখান থেকে ওনাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়নি। কয়েকটি বড় দলের নাম মিলে গিয়েছিল। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরেকজন উপদেষ্টা বলেন যে স্যার, অবস্থা তো এই, কয়েকটা দলের পক্ষ থেকে কোনো নাম আসছে, তখন এই ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। আমি বিস্তারিত বললাম না, জাস্ট এতটুকু বললাম। আপনি যদি সাংবাদিক হিসেবে গবেষণা করেন সব তথ্য পেয়ে যাবেন। বা সরকারের ম্যাচ শেষ হলে, বা নির্বাচন কমিশনের ম্যাচ শেষ হলে আপনি জানবেন, তখন হয়তো আমি নিজেই বলবো, কিন্তু এখন বলবো না। আমি এই জন্যই কথা বললাম যে প্রধান নির্বাচন কমিশনারের উপরে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, অন্যান্য দলের আস্থা রয়েছে এবং অনেক দলের সুপারিশ রয়েছে। যখন ম্যাক্সিমাম সুপারিশ তার নামের পিছনে লাগে, তখন তাকে প্রধান নির্বাচন কমিশনার বলে, মানে করা হয়। এখানে দেখেছি না, আস্থা তো শুরুতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু মানুষ হিসেবে সজ্জন, তার দুর্নীতি নাই, অন্যায় নাই। এখনো পর্যন্ত এই প্রধান নির্বাচন কমিশনার তার পেশাগত জীবনে কোনো অন্যায় করেছে কেউ বের করতে পেরেছে কেউ পারে নাই তো যতক্ষণ পর্যন্ত। এবং অন্যান্য নির্বাচন কমিশনার না, কারোর সম্পর্কে এখনো পর্যন্ত কোনো পার্সিয়ালিটি বলেন, অন্যায় বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, ভাই আপনি পেয়েছেন? পাননি। যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আস্থাটা রাখেন না কেন? এবং আমরা যদি সবাই মিলে নির্বাচনটা করি, নির্বাচন কমিশন কি একলা নির্বাচন করে? এবং সেই একলা নির্বাচন কি হয়? বিএনপিকে সহযোগিতা করতে হবে, জামাতকে সহযোগিতা করতে হবে, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ প্রত্যেকটা দলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, গোয়েন্দা সংস্থা, আর্মি থেকে শুরু করে যত প্রশাসন আছে সবাই যদি সহযোগিতা করে, বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে। এখন আপনার প্রশ্ন, বা যারা এখন বলছেন যে এই যে একটা দলকে বেশি নিরাপত্তা দিচ্ছে, বেশি সহযোগিতা করছে, ভাই ওই দলকে যদি দেশের জনগণ ভালোবাসে এবং ওই নেতার প্রতি যদি আসলে মানুষের ভালো লাগা থাকে, আপনি কি করবেন? আপনি ওই নেতার মতন হয়ে ওঠেন, আপনার প্রতি ভালোবাসা থাকবে। হয়তো দেরি লাগছে, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনি যদি কোনো কিছু দেখে হিংসা করেন, এটা আমি মনে করি ঠিক না। এখন হিংসা বিদ্বেষের রাজনীতি করা আসলে আমাদের ঠিক হবে না। এখন আমাদের সবাইকে পজিটিভ পলিটিক্স করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, এইটা আমার মূল কথা। দেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না, সেটা নিয়ে তো আমাদের সবার সন্দেহ সংশয় ছিল না? ছিল তো। তারপরেও আমরা কিন্তু সবসময় সরকারকে সহযোগিতা করেছি যে এই সরকারকে কেউ যাতে বিভ্রান্ত না করতে পারে, কোনো মহল বা অদৃশ্য
শক্তি সরকারকে কোনোভাবে থামাতে না পারে। অর্থাৎ সরকারের একদিকে আমরা বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেছি, আবার সহযোগিতা করেছি, যখন ডেকেছে গিয়েছি, ভবিষ্যতেও যাব। জি, এই সরকার নির্বাচনকে তো সামনে আমাদের রেখেও অভ্যুত্থানের সরকার। সহযোগিতা। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সুযোগটা কে পাবে? জি। পতিত যারা ফেসিবাদ আমরা একদম তন্ত্র শেষের কায়েম দিকে করেছিল, চলে শেষ এসেছি। করি 10 সেকেন্ডে, যারা কায়েম করেছিল তারা। এবং আধিপত্যবাদী শক্তি তো সবসময় চাচ্ছে নির্বাচনটা না হোক, বাংলাদেশে আবারও ফেসিবাদ ফিরে আসুক, সেই চেষ্টা তো অনেকে করছে। এখন আমরা সবাই মিলে কি করবো? এই যে এই মুহূর্তে যারা আমরা রয়েছি গণঅভ্যুত্থানের শক্তি, যারা নির্বাচনে ছোট করে অংশ শেষ নিব, করবেন। আমাদের সবার দায়িত্ব ফেসিবাদকে নির্মূল করা, ফেসিবাদ যাতে বাংলাদেশে আর কখনোই আসতে না পারে, এবং এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, এই সরকার অন্তত নির্বাচনের ব্যাপারে সফল হয়, জি। সেই ব্যাপারে সরকারকে অবশ্যই আমাদের সবাই মিলে সহযোগিতা করতে হবে, জি। নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আব্দুল আজিজ, আমরা একদম শেষের দিকে আছি, একদম ছোট করে যদি শেষ করে দেন যে আসন্ন নির্বাচনের অনেকগুলো ঝুঁকির কথা আপনারা দুজনেই বললেন, সবচেয়ে বড় ঝুঁকি আসলে কি হতে পারে, সরকারকে আসলে কিভাবে ভূমিকা রাখা উচিত? আমি জনাব রাশেদ খানের কথার সাথে আমি একটু যুক্তি করে নিতে চাই যে আমি ঝুঁকিটা কিন্তু মনে করি যে সব ঝুঁকি একটা জায়গায় কেন্দ্রীভূত হতে পারে। সেটা রাজনৈতিক ঝুঁকিটা হচ্ছে যে আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি, যে বিগত যে শাসন ব্যবস্থার যে প্রশাসন, সে প্রশাসন বহাল আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব কিছুই বহাল আছে। এটাকে যদি পরিশুদ্ধকরণের, এখনও কিন্তু আমার কাছে খুব মেসেজটা খুব ক্লিয়ার নয়, শুধু অঙ্গীকারের কথা আসছে, অঙ্গীকার যথেষ্ট নয়, এটাকে খুব দ্রুত অ্যাড্রেস করা দরকার। এবং আমার মনে হয়, যেমন আমি একটা পরিষ্কার হাদির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমরা মানে যথেষ্ট আলোচনা, মানে আমি মনে করি যে যথেষ্ট আলোচনা হয়নি, বিশ্লেষণ হয়নি, এখনও তথ্য আসেনি। এটাতে একটা দিবালোকের মতো রাজধানীর মতো জায়গা থেকে একটা হইল, মাঝে মাঝে গতকালকেও প্রেস ব্রিফিং আসছে, কিন্তু দেখেন রাজধানী শহরে দিবালোকের মতো জায়গায় একেবারে দুপুরবেলা জুমার নামাজের পরে একটা হত্যাকাণ্ড হয়ে এখন আইন শৃঙ্খলা বাহিনী বলছে অন্য দেশে চলে গেল। তো এটা কি আমাদের রাষ্ট্রযন্ত্রের কিন্তু একটা বড় ব্যর্থতা না? আমি তো এটা টেস্ট কেস বলছি, তো আমি বলছি এটা তো একটা টেস্ট কেস। এটাতে যদি রাষ্ট্র ব্যর্থ হয়, এ ধরনের ঘটনা যে ঘটবে না, এটা আপনি কিভাবে নিশ্চয়তা দিতে পারেন? এবং যখন নির্বাচনের জন্য যখন সকল প্রার্থীরা নেমে যাবে, তখন যে একটা আমরা, এবং অনেক জায়গা থেকে কিন্তু এই ধরনের আসছে, যে এটা কি ধরনের, যদি আপনি আইন শৃঙ্খলা আপনি সর্বমাত্রিক সব দিক থেকে যদি আপনি প্রস্তুতিটা নিতে না পারেন, তো সুতরাং আমি বলবো যে ঝুঁকি রয়েছে। আমি বলবো একটা ইতিবাচক দিয়ে আমি শেষ করতে চাই কথাটাকে। বাংলাদেশ অতীতে অনেক বড় বড় ঝুঁকি মোকাবেলা করেছে, এবং আমি বলবো যে আমাদের অনেক হতাশার মধ্যে 54 বছরের রাজনীতির একটা সুন্দর দৃশ্য আমি নিজে উপভোগ করেছি। সেটা হচ্ছে সকল রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল একে অপরের বিনাশ চায়, তারা কিন্তু দীর্ঘদিন এই সরকারের কাছে বসে তারা কিন্তু রাজনৈতিক কতগুলো সনদের বিষয় ঐক্যমত্যে আসছে, ডিসেন্ট আছে, স্বাক্ষর হয়েছে, সনদ হয়েছে, অনেকগুলো ঘোষণা হয়েছে, ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আছে। আমি নোট অফ ডিসেন্টকে বড় করে দেখতে চাই না, আমি দেখতে চাই এই ঐক্যটাই কিন্তু বাংলাদেশের প্রাণ। আমি বলবো, উনি যে কথাটা বলছেন এটার সাথে যোগ করতে চাই, যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এই সরকার, ওনার আর একটা কথা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এই নির্বাচন কমিশন, এই সরকার, এটা কিন্তু সকল রাজনৈতিক দলেরই সরকার মানতে হবে। সরকারের ব্যর্থতা মানে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা। সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে সরকারকে শুধু দায় চাপালে হবে না, আমাদের সকলকে এবং নাগরিক সমাজকে, গণমাধ্যমকে, আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে এই যুদ্ধে জয়লাভ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।